একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমাদের সেই ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। দাঁড়িয়ে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আর প্রধান আকর্ষণ হচ্ছেন আব্দুল গফর চৌধুরী সাহেব। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সাংবাদিক, এবং আমি নট বিশিষ্ট, আমার মনে হয় বর্তমান জীবিত সাংবাদিকের মধ্যে ওনার মতো ক্ষুরধার লেখক আছে কিনা আমি জানি না। আমি আব্দুল গফর চৌধুরীকে 21-এর স্মৃতিচারণমূলক, এটা আমরা বলি মেমোরিয়াল লেকচার, দ্যাটস ওয়াই অনলি ওয়ান স্পিকার, যদি এখানে অনেকে 21-এর উপর বক্তৃতা দেওয়ার সক্ষমতা আছে, সবকিছু আছে, আজকে গফর চৌধুরী সাহেবের একক বক্তৃতা প্রধান অতিথি হিসাবে ওনার বক্তৃতার পর আমরা কিছু গান শুনবো এবং শূন্যগ্রহের গান শুনবো। সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আমাকে আমার স্নেহভাজন ভাই নুরুন্নবী, ডক্টর নুরুন্নবী আজকে 21শে সম্বন্ধে কিছু বলার জন্য বলেছেন। 61 বছর আগে একটা ঘটনা শুধু বাংলাদেশের বা উপমহাদেশের জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনেই সীমাবদ্ধ থাকেনি, এটা এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে। আমরা এটাকে এখন আর বলি না বাংলাদেশের ভাষা শহীদদের দিবস, আমরা এটাকে এখন বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তার কারণ বাংলা ভাষার স্বীকৃতি এবং তার রক্তদানের ভিতর দিয়ে তার প্রতিষ্ঠা পৃথিবীর অন্যান্য বঞ্চিত এবং উপেক্ষিত ভাষাগুলোকেও এখন শক্তি দিয়েছে। এখন সারা পৃথিবীতে যে সমস্ত ভাষা গোষ্ঠী নির্মূল হতে যাচ্ছিল তারা এখন মাথাচাড়া দিয়েছে। এমনকি বাংলাদেশেও বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, মণিপুরি, চাকমা, এরাও তাদের ভাষার জন্য এখন আবেদন জানাচ্ছে। আমি মনে করি তাদের ভাষাকেও আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। আগামী 24 তারিখে সম্ভবত মন্টিফিউরি সেন্টারে মণিপুরীদের একটি সম্মেলন আছে এই সম্পর্কে। আমার মনে হয় তারা এখন নতুনভাবে জেগে উঠেছে, বাংলাকে তারা গ্রহণ করেছে তাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে, এবং কিন্তু তারা তাদের আঞ্চলিক ভাষা মণিপুরীকেও তারা চায় যে বাংলা ভাষার সঙ্গে তার সহাবস্থান। রাশিয়াতে কমিউনিস্ট রাষ্ট্র স্থাপনের পরে লেনিন সবগুলি ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন, এমনকি যেসব ভাষার লিপি ছিল না সেসব ভাষাকে উনি লিপি তৈরি করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটি জাতিগোষ্ঠীকে তিনি আত্মপ্রতিষ্ঠার এবং বিকাশ লাভের সুযোগ দিয়েছেন, কারণ মাতৃভাষা ছাড়া এটা সম্ভব নয়। দুঃখের ব্যাপার হচ্ছে জাস্ট ইন পাকিস্তান they wanted to use religion against the language and against the regional nationalism. সেখান থেকেই বিগ কনফ্লিক্ট শুরু। এটা কিন্তু আগেও একবার হয়েছে। বহু বছর আগে আরবরা যখন পার্সিয়া দখল করে তখন পারস্য ভাষাকে তারা নিপাত করতে চেয়েছিল। তারা চেয়েছিল ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে পারসিকরা আরবি ভাষাকে তাদের প্রধান ভাষা হিসাবে গ্রহণ করুক। কিন্তু পারসিক ভাষা ছিল
অ্যারাবিক ভাষার চেয়ে অনেক উন্নত। তাদের সভ্যতাও ছিল আরবদের বেদুইন সভ্যতার চেয়ে উন্নত। ফলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আরবি ভাষায় গ্রহণ করেনি। তারপরে শুরু হয় সেখানে সংঘাত, এবং কবি ফেরদৌসির নেতৃত্বে আরবি ভাষার বিরুদ্ধে প্রথম সংঘাত হয়। যেমন ব্রিটেনে চসারের নেতৃত্বে ফরাসি ভাষাকে বদলে ইংরেজি ভাষাকে গ্রহণ করার জন্য প্রথম সচেতন প্রচেষ্টা শুরু হয়। ফেরদৌসিকে এই জন্য অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আলটিমেটলি পারস্যে এখন পর্যন্ত আরবি ভাষা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। পারসিকরা তাদের নিজস্ব ভাষা গ্রহণ বজায় রেখেছে, এমনকি তাদের অগ্নিপূজক যুগের যে সমস্ত সামাজিক রীতিনীতি ছিল সেগুলোকেও তারা অক্ষুণ্ণ রেখেছে। তারা অ্যারাবিক সিভিলাইজেশন গ্রহণ করেনি। এই জন্য সেখানে আমরা অনেক সময় ভুল করি, যে মনে করি যে পারসিকদের সবই মুসলমান ছিল, যে জন্য আমরা সেগুলো গ্রহণ করি। যেমন সোহরাব রুস্তুম, এরা মুসলমান ছিলেন না। হাতেম তাই মুসলমান ছিলেন না, কিন্তু এসব নাম বাঙালি মুসলমানরা রাখে, তারা মনে করে যে এরা মুসলমান ছিল। কিন্তু পারসিকরা তাদের অতীতের ঐতিহ্যকে বর্জন করেনি। বাংলাদেশের মুসলমানরাও কিন্তু হাজার বছর ধরে তাদের বাঙালি ঐতিহ্য ত্যাগ করতে চায়নি। তারা মুসলমান থাকুক, বুদ্ধিস্ট থাকুক বা হিন্দু থাকুক, হাজার বছর আগে 800 or 900 years ago যখন হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা বাংলাদেশ দখল করে, তারা বাংলা ভাষাকে ধ্বংস করতে চেয়েছিল। তারা প্রথমে বলল বাংলা হচ্ছে রৌরব নরকের ভাষা, বাংলা পক্ষীর ভাষা, বাংলা ভাষা বেদ পাঠ করলে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারতে হবে। এই যে সেন রাজাদের যে বিধান, এর বিরুদ্ধে বুদ্ধিস্টরা তখন মুসলমান আসেনি। তারা তখনকার যে ভাষা, বাংলা ভাষার যে আদি নিদর্শন পাওয়া গেছে চর্যাশ্চর্য বিনিশ্চয়, এই পুঁথি এবং ভাষার লিখিত পুঁথি নিয়ে তারা এই ব্রাহ্মণদের ভয়ে নেপালে পালিয়ে যায়, এবং বাংলা ভাষার আদি নিদর্শন এই নেপালে প্রথম আবিষ্কৃত হয়। বইটির নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা চর্যাপদ নামে বিখ্যাত, এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রথম এই বইটি নেপালে আবিষ্কার করেন। তখন দেখা গেল যে বাংলা ভাষার একটা ইতিহাস আছে, 1000 বছরের ইতিহাস। ধাপে ধাপে এই ভাষা উন্নত হয়েছে। সুতরাং লিটারারি ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা ভাষার তুলনা নেই। কিন্তু আর দুঃখজনক হচ্ছে যে ভারত ভাগ হলো ধর্মের ভিত্তিতে। এই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করার জন্য দুয়া তোলা হলো যে a nation can be built up on the basis of religion, and the British rulers encouraged this division for their imperialistic interest. এই যে বেঙ্গলি ন্যাশনালিজমটা ফিরে আসলো, এটার পলিটিক্যাল বেসিস হলো এই যে এই পলিটিক্যাল রাইটস আদায়ের জন্য দেখা গেল যে ধর্মকে ওরা একটা বাধা হিসাবে তৈরি করেছে, এবং এই বাধা ভাঙতে হলে আমাদের অস্ত্র হচ্ছে ভাষা। ভাষা ছাড়া আমরা এগোতে পারবো না। এই 1948-এ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় গেলেন, গিয়ে এই সাপোজ টু বি এ ডেমোক্রেটিক লিডার অফ পাকিস্তান, কিন্তু তিনি আরবিট্রারিলি রমনা ময়দানে ঘোষণা করলেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই বিদ্রোহ শুরু হলো, ছেলেরা না বলল, নির্যাতন শুরু হলো, এবং 48 থেকেই আন্দোলনের শুরু ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে দাবি ছিল বাংলাকে পূর্ব পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হোক। প্রথমে কেউ বলেনি এটাকে রাষ্ট্রভাষা করা হোক, কিন্তু আন্দোলন যখন এগোতে লাগলো এবং লিয়াকত আলী খান সাহেব ধীরেন্দ্রনাথ দত্তের এক প্রস্তাবকে ভারতীয় ষড়যন্ত্র আখ্যা দিয়ে গালাগালি করলেন, এবং বাংলাকে ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা তিনি মঞ্জুর করলেন। প্রথমে বাঙালিদের কাছে বলা হলো যে বাংলাকে পবিত্র করার জন্য এটাকে অ্যারাবিক স্ক্রিপ্টে লেখা হোক। এটা নিয়ে বহু টাকা তারা খরচ করেছেন, পারেননি। ডক্টর শহীদুল্লাহ, আমাদের যত এমিনিয়েন্ট পণ্ডিত ছিলেন, তারা এর বাধা দেন। এরপরে শুরু হলো, যখন দেখা গেল আরবিতে আর স্ক্রিপ্টে বাংলা লেখানো যাচ্ছে না, তখন শুরু হলো এন্টার আরবি ফার্সি দিয়ে বাংলা শব্দকে পরিবর্তন করা। যেমন কাছে শুধু বাংলা ভাষা ধ্বংস হতো না, বাংলা ভাষার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যেত। যেমন একটা বাংলা
পাকিস্তান বেতারে নিউজ পড়া শুরু হলো। কথা হচ্ছে পাকিস্তানের রাজস্ব সচিব, রাজস্ব মন্ত্রী ঢাকায় উপস্থিত হয়েছে। এটা রেডিও পাকিস্তান থেকে বলা শুরু হলো, পাকিস্তানের উজিরে খাজানা ঢাকার হাওয়াই আড্ডায় তশরিফ দিয়েছেন। তারপরে আজাদ পত্রিকায় এক বাংলা কাগজ তখন, তাতে হরলিক্সের বিজ্ঞাপন দেওয়া হতো যে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দুর্বল বোধ করেন তাহলে 1 গ্লাস হরলিক্স পান করুন। সেটার বাংলা বেরোলো, আপনি যদি ফজরে উঠিয়া কমজোর মালুম হইলে 1 গ্লাস হরলিক্স পিয়ে দিন। এই হচ্ছে বাংলা। এটার বিরুদ্ধে আমাদের তরুণ কবিরা প্রথম বিদ্রোহ করে। কবি শামসুর রহমান বললেন যে আমি এই উর্দু এবং ঢোকানোর বিরুদ্ধে আমি বাংলা এমনকি যে সমস্ত শব্দকে তারা অমুসলিম বলে আমি ব্যবহার করব। উনি রূপালী স্নান বলে একটা কবিতা লিখলেন, ঈশ্বর শব্দ ব্যবহার করলেন। ঈশ্বর বলেন, তাকে বলা হলো আল্লাহ লেখার জন্য, উনি বলেন না আমি আল্লাহ লিখবো না, আমি ঈশ্বর লিখব, যতদিন পর্যন্ত না বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। এই কবিতাটি ব্যান করা হয়। ব্যান করার পরে কলকাতার অন্নদাশঙ্কর রায় স্ত্রী লীলা রায়, তিনি ইংরেজ ছিলেন, তিনি কবিতাটি ইংরেজিতে অনুবাদ করে লন্ডনের একটি কাগজে প্রকাশ করেন। তখন এত নাম হয় যে ব্যান তুলে নিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। এইভাবে ভাষা লড়াই শুরু হয়ে যায়। বাংলা ভাষাকে একবার উর্দু করবে, শেষ পর্যন্ত আইয়ুব খান এসে বললেন ঠিক আছে আমরা রোমান বর্ণমালায় বাংলা লিখব। এবং এটা সমর্থন করার জন্য কলকাতা কিছু লোক ছিল, ইভেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো পণ্ডিত এটা সমর্থন করেছিলেন। এটা একটা সুবিধা হলো, এই রোমান বর্ণমালায় লিখলে সমস্ত বাংলা সাহিত্যের যে স্ক্রিপ্ট আছে 1000 বছরের চর্যাপদ থেকে এরা কেউ পড়তে পারতো না। এগুলো সব আবার ইংরেজি অক্ষরে লেখা, সেগুলো কেউ পড়তে পারতো না। এইসব কারণে অনেকে প্রতিবাদ করলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা প্রতিবাদ করলেন, ছাত্ররা প্রতিবাদ করলেন এবং তমদুল মজলিস নামে একটি দল, যদিও সেটা ইসলামিক দল ছিল, তারা কিন্তু খুব সাহসের সঙ্গে এই ভাষা আন্দোলনে এগিয়ে আসে এবং তারা বলো আমরা কিছুতেই এটা মেনে নেব না। এই মানা না মানার দ্বন্দ্বের ভিতরেই 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে এই গুলি হয়। গুলিতে সালাম, বরকত, জব্বার, রফিক এরকম 15 জন মারা গেছে বলে শুনেছি, সকলের নাম পাওয়া যায় না। এই গুলি বর্ষণের পরই এই আন্দোলন ডানা বাঁধে। এখানে নিজের বক্তব্য হচ্ছে যে আমি তখন কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, আইএ পরীক্ষার্থী। তখন এই গান রেখে দেয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আউটডোরে বারান্দায় একজন শহীদের লাশ পড়া ছিল, রফিকের লাশ, তার মাথার খুলিটা উড়ে গেছে। ওটা দেখে আমার মনে হয়েছে যে আমার ভাইয়ের লাশ। তখন মাথায় নিজের যে একটা কবিতার লাইন আসছে, আমার ভাইয়ের রক্তে লাগানো হয় কিছু। তখন আর সেটা লিখতে পারিনি, 2-4 লাইন লিখেছিলাম। তখন কলেজে পড়ি, হোস্টেলে ফিরে দেখি যে আমাদের উপরে নোটিশ হয়েছে সবাই যেন হোস্টেল ত্যাগ করে চলে যায়। সরকারি স্কুল, কলেজ, হোস্টেল সব বন্ধ করে দিয়েছে। কারণ কোথায় যাই, আমার এক বন্ধু ছিল শফিক রেহমান, তার বাবা ছিলেন ঢাকা কলেজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। তোমাদের বাসায় উঠি, সেখানে বসে কিছুটা কবিতা কিছুটা লিখি, আবার আরেক বাসায় গিয়ে আশ্রয় নিই, সেখানে গিয়ে কিছুটা লিখি, এভাবে তার দীর্ঘ কবিতা তৈরি। এই সময় আবদুল্লাহ আল-মতি শরফুদ্দিন নামে একজন অ্যাক্টিভিস্ট ছিলেন মুভমেন্টের, পরে সায়েন্সের অধ্যাপক হয়েছিলেন। উনি ঢাকার একটা জঙ্গলের ভিতরে, এর নাম দলিতের বাড়িটার নামটা কি, ওই জায়গাটার নাম পুরনো ঢাকায়, ওইখানে জঙ্গলের ভিতরে গোপন বৈঠক হয়, রাষ্ট্রভাষার সমর্থনে, এবং একটি লিফলেট বেরোয়। এই লিফলেটটিতে আমার এই কবিতাটি ছাপা হয়। এই কবিতাটি কিভাবে যেন তখনকার বিখ্যাত সুরকার এবং গীতিকার আব্দুল লতিফ সাহেবের হাতে পড়ে। তিনি তখন এটাকে শুনতেন, বললেন এটা গান করবে। এইভাবে 1953-তে আলতাফ মাহমুদ, উনি করাচি ছিলেন, উনি করাচি থেকে বিখ্যাত সুরকার শহীদ আলতাফ মাহমুদ, উনি ঢাকায় আসেন।
উনি এসে আমার কবিতাটি দেখে এবং গানটি শুনে লতিফ ভাইয়ের সুরে দেওয়া বললেন যে এই গানটি আমি ইয়ে করবো, আবার সুর দেব। লতিফ ভাই আপত্তি না করায় এই গানটিতে আবার উনি সুর দেন, যেটা এখন আপনারা কিছুক্ষণ আগে শুনলেন। এই সুরটি হচ্ছে আলতাফ মাহমুদের দেওয়া। এটা আমার কোনো কৃতিত্ব নেই। আমার কৃতিত্ব হচ্ছে যে আমি একটা সময়ে রক্ত দেখে, শহীদের মৃতদেহ দেখে অনুপ্রাণিত হয়ে কবিতা লিখেছিলাম। এই গানটাকে জনপ্রিয় করার মূল কৃতিত্ব হচ্ছে শহীদ আলতাফ মাহমুদের। আর সবশেষে এটুকুই বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আইকন কলেজ শুরু থেকেই ভালো শিক্ষামান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং আপনাদের দোয়া পেলে আশা করি আমরা ভবিষ্যতে আইকন কলেজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। কণ্ঠে তোমার বেঁচেছিল গান, দারুণ অগ্নি জ্বালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। প্রথম ছন্দে ডেকেছিল মন্দিরা, গুরু গর্জনে জেগেছিল মন্দিরা। প্রথম ছন্দে ডেকেছিল মন্দিরা, গুরু গর্জনে জেগেছিল মন্দিরা। ভেঙে পড়েছিল শত গর্জনে, ভেঙে পড়েছিল, ভেঙে পড়েছিল শত গর্জনে বন্দিশালার তালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা।